নমস্কার, দেখছেন কলকাতা টিভি সেরা 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি দশমিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, কলকাতা সিপির বিজ্ঞপ্তি নিয়ে আদালতের হুঁশিয়ারির মুখে রাজ্য প্রশাসন। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি প্রত্যাহারের ব্যবস্থা না করলে এলাকায় পুজো বন্ধের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টে। কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট এলাকার পুজো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহর কলকাতা ও দক্ষিণ 24 পরগনার কলকাতা পুলিশের থানা এলাকায় 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত 5 জনের বেশি একত্রে চলাফেরা, দাঁড়িয়ে থাকা, জমায়েত করা যাবে না। সিপিএম এর ছাত্র মহিলা সংগঠন এবং চিকিৎসকদের জয়েন্ট ফোরাম এই বিজ্ঞপ্তি খারিজের দাবিতে আবেদন করে। মামলার শুনানিতে সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, 6 মাস পর পর বিজ্ঞপ্তির সময়সীমা বাড়ানো হয়। মামলাকারীর তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সিপিএম কলেজ স্কোয়ার বউবাজার হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেন, এই থানা এলাকাগুলোয় অনেক পুজো হয়, সেগুলোর কি হবে? সরকারি আইনজীবী বলেন, কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই 163 ধারা প্রয়োগ থাকে সব সময়। গত নভেম্বরেও হয়েছিল, এবার সেটার এলাকা হলো। এবার শুধু বেন্টিং স্ট্রিট নতুন যুক্ত করা হয়েছে। যেহেতু এই এলাকাটি বউবাজার হেয়ার স্ট্রিট ট্রাফিক গার্ড হেডকোয়ার্টারের অধীনে থাকে, তাই ওই 3টি থানার নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির অর্থ এই নয় যে ওই অঞ্চলের বাইরে অন্য কোনো এলাকায় 144 ধারা বজায় থাকবে। বিকাশ রঞ্জন দাবি করেন, রাজ্যের এই বক্তব্য রেকর্ড করা হোক। বিচারপতি বলেন, আগামী সোমবার মামলা থাকবে। তার আগে পুলিশ যদি অনুমতি দেয় তাহলে মিটে গেল, না হলে সেদিন আদালত নির্দেশ দেবে। মিছিলে কত লোক হবে? বিকাশ রঞ্জন বলেন, কত লোক মিছিলে হাঁটবে এই পরিস্থিতিতে এটা বলা সম্ভব নয়। এরপরই বিচারপতি রাজ্যের আইনজীবীকে বলেন, এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন, না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে। আদালতের এই বক্তব্যের পক্ষেই মত দিয়েছেন বিরোধীরা। বিচারপতির বক্তব্যে ক্ষুব্ধ তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। সব মিলিয়ে এই মামলায় ব্যাকফুটে রাজ্য। কলকাতা টিভি। হাইকোর্টে পঙ্কজ দত্ত বেফাঁস মন্তব্য মামলা। প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত পেলেন না রক্ষা কবচ। কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিল না পঙ্কজ দত্তকে। মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ নয়, এমনটাই জানিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। প্রাক্তন পুলিশ কর্তার বেফাঁস মন্তব্যে তোলপাড়, হাইকোর্টেও মিলল না রক্ষা কবচ। আরজি করের বিচার চেয়ে দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ। উৎসবমুখী বাংলাতেও মুখ ভার রাজ্যের। এই আবহে গত 23শে সেপ্টেম্বর একটি সভায় ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে বেফাঁস মন্তব্য করেন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত। ঠিক কি বলেছিলেন তিনি? সোনাগাছিতে হলে তাও মানতাম, কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজি করার মতো জায়গা হতে পারে না। প্রাক্তন পুলিশ কর্তার মন্তব্যে বিতর্কের ঝড়। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। ওই সভাতেই হাজির ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি মঞ্চে ভাষণ দিতে গিয়ে পঙ্কজ দত্তের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। আরজিকর যেরকম একটা ওয়ার্ক প্লেস, সোনাগাছিও একটা ওয়ার্ক প্লেস। সোনাগাছিতে যারা কাজ করেন নীলকণ্ঠের মতো সমাজের যা খারাপ বা যা নেগেটিভ সেটা ধারণ করেন। সো তাদের ওয়ার্ক প্লেসে এটা হতে পারে বা হওয়াটা কোনো ব্যাপার না, বা বলে সেটা কোনো বিশাল ব্যাপার নয়। এটা মানে একটা খুব খুব ভুল এবং কন্ডেমনেবল চিন্তা। এরপরই পঙ্কজ দত্তের বিরুদ্ধে বটতলা থানায় এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৭৯/৩৫২ ধারায় মামলা করা হয়। অসাংবিধানিক শব্দ ব্যবহার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। সেই এফআইআর খারিজের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পঙ্কজ। আদালতে ধাক্কা পঙ্কজ দত্তের। সোনাগাছি বিতর্কে মিলল না স্বস্তি। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে ছিল পঙ্কজ দত্তের মামলা। সেই মামলায় রক্ষা কবচ পাননি প্রাক্তন পুলিশ আধিকারিক। আদালতের পর্যবেক্ষণ, মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ নয়। ব্যক্তিরা যারা বিভিন্ন চ্যানেলে বা সমাজের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নীতিবাগীশের বা বিবেকের রোলে আবির্ভূত হন, তারা নিজেদের দিকগুলো বেশি দেখা উচিত। এদের কথায় কথায় অন্যকে জ্ঞান দেওয়া, অন্যের
এই করা থেকে নিজেদের দিকটা তাকানো উচিত। কেন কি এরা তো তাদের সমাজ জীবনে তাদের যে কর্মঠ জীবন ছিল, যখন তারা কোথাও সরকারের চাকরি করেছে তখন তো কোনো সমাজের কাজে এসেছে বলে আমার জানা। এই অর্ডারটা চ্যালেঞ্জ করে উনি অ্যাপিলও করতে পারেন, সেটা অ্যাবসলিউটলি ওনার চয়েস, এটা লিগ্যাল অ্যাসপেক্ট। কিন্তু একজন প্রাক্তন পুলিশ কর্তা, তিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি যে মন্তব্যটা করেছেন ওটা জাস্টিফাইড নয়। মানে খুব সিম্পল কথা, মহিলারা ওই কনসেন্ট বলে জিনিস থাকে, কনসেন্ট ব্যাপারটা উনি মনে হয় ওদিনও বুঝে উঠতে পারেনি। পঙ্কজ দত্তের বক্তব্যের অনুবাদের কপি আইনজীবীকে আদালতে জমা দেওয়ার নির্দেশ, তারপরই মামলার পূর্ণাঙ্গ শুনানি সম্ভব বলে জানান বিচারপতি। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতি, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সবচেয়ে বড় প্রতিমা হিসেবে ঘোষণা করে আয়োজন সারা আবেদন গেছে ইউনেস্কো, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং গুগলস কর্তৃপক্ষের কাছে, কিন্তু শেষ অবধি গোড়ায় গলদ। পুজোর অনুমতি দিল না প্রশাসন। আদালতের নির্দেশে অনুমতি না দেওয়ার কারণ জানিয়ে রিপোর্ট জমা জেলা শাসকের। উদ্যোক্তাদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে বলল আদালত। 112 ফুটের প্রতিমায় দুর্গাপুজোয় অনুমতি নয়, অনুমতি দিলেন না নদিয়ার জেলা শাসক। আদালতের রিপোর্ট জমা জেলা শাসকের। উদ্যোক্তাদের বক্তব্য জানবে আদালত। হলফনামা আকারে বক্তব্য জানাতে নির্দেশ। রানাঘাটের কামালপুর অভিযান সংঘের 112 ফুটের প্রতিমায় দুর্গাপুজোয় অনুমোদন দিল না নদিয়া জেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখে এবং দমকল, পুলিশ, বিদ্যুৎ বিভাগের রিপোর্ট উল্লেখ করে আদালতে নিজের রিপোর্ট পাঠালেন নদিয়ার জেলা শাসক। জেলা শাসকের রিপোর্টে বলা হয়, যে ধরনের পুজোর আয়োজন করা হয়েছে সেই অনুযায়ী বিদ্যুৎ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং উপযুক্ত বৈধ প্যান্ডেল তৈরি করা হয়নি বলে জেলা প্রশাসনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আয়োজনের তুলনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে উল্লেখ করে পূজা উদযাপনের অনুমোদন দেয়নি নদিয়া জেলা প্রশাসন। রানাঘাটের কামালপুকুর অভিযান সংঘের এই 112 ফুটের দুর্গা প্রতিমা বিশ্বের সবচেয়ে উঁচু প্রতিমা বলে দাবি করেছেন সংগঠকরা। এ কারণে তাদের পুজো উদ্যোগের কথা জানিয়ে ইতিমধ্যেই তারা আবেদন করেছেন ইউনেস্কো, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং গুগল কর্তৃপক্ষের কাছে। ফলে পুজো উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত পর্বে এসে যথেষ্ট হতাশ পুজো উদ্যোক্তারা। এরই প্রেক্ষিতে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের নির্দেশ, জেলা শাসকের রিপোর্টের ভিত্তিতে পুজো উদ্যোক্তাদের বক্তব্য কি তা লিখিত হলফনামা আকারে আদালতে পেশ করতে হবে। যদিও শুক্রবার সরকার পক্ষ না থাকায় প্রাথমিকভাবে মামলাটি শুনতে রাজি ছিলেন না বিচারপতি। জেলা শাসকের রিপোর্ট দেখার পর তিনি পুজো উদ্যোক্তাদের মতামত জানতে চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ জারি করেন। আগামী সোমবার ফের এই মামলার শুনানি। কলকাতা টিভি। সময় আরো একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফেরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন ফেরহাদ হাকিম। অনেক আগেই কালীচরণের নামে অভিযোগ করেন তিনি, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মেয়রের ওএসডির নামে তোলাবাজির অভিযোগ। অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ। মেয়রের ওএসডির নামে তোলাবাজির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করেন ফেরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি কিছুই জানেন না, তবে অভিযোগ থাকলে তদন্ত করে দেখবেন। এটা আমি আগে কোনদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে? অনেক আগেই কালীচরণের তোলাবাজির কথা বলেন তিনি, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা একটু রিকল করুন মেমোরি না, এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, এটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি। ফুল ফ্লেজড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি। হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন। অপোজিশন লিডার আগে বলে গেছে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগপত্রে বলা হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ব্যবসায়ী, সরকারি আধিকারিক এবং অনেককে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করেছেন। অভিযোগ, এভাবে কালীচরণ কোটি কোটি টাকা তুলেছেন। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। কলকাতা টিভি।
সময় আরও একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, বাড়ছে শিলাবতী নদীর জলস্তর। চন্দ্রকোনায় বাঁশের সাঁকো ভেঙে 15 থেকে 16টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। ঝাড়গ্রামের সাঁকরাইলে ভারী বৃষ্টিতে ভাঙল 8টি মাটির বাড়ি। পাঁশকুড়াতে ত্রাণ না মেলাতে ক্ষোভ। ঘাটালের শিলাবতী ও মনসুকার ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি ও বিঘের পর বিঘে কৃষি জমি। এখনও প্লাবিত রয়েছে ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ এলাকা। নৌকো ও ডিঙি করে এখনও চলছে যাতায়াত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার আবেদনপত্র জমা দিতে ভিড় ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েতে। 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই শিবির। লাগাতার বৃষ্টিতে বাড়ছে শিলাবতী নদীর জলস্তর। জলের তোরে ডুবল চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর ও ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের সঙ্গে যোগাযোগকারী কয়েকটি বাঁশের সাঁকো। এই সাঁকো ডোবায় যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় 15 থেকে 16টি গ্রামের। চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। কয়েকদিন আগে লাগাতার বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ায় প্লাবিত হয়েছিল ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ধীরে ধীরে উঁচু এলাকা থেকে জল কমতে শুরু করলেও এখনও নিচু এলাকা জলমগ্ন। এই পরিস্থিতিতে ফের নতুন করে ভোগান্তি গ্রামবাসীদের। নাগারে বৃষ্টিতে রাস্তার উপর 1 হাঁটু জল, যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়খণ্ড ও বাংলা। চরম সমস্যায় 15টি গ্রামের বাসিন্দারা। স্কুল স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। ছোট গাড়ি চলাচল বন্ধ। সমস্যা সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বেলপাহাড়ি থানার সন্ধ্যাপাড়া অঞ্চলের মুরারি গ্রামের রাস্তার উপর জমা জলে দুর্ভোগ। নাগারে বৃষ্টির জেরে ভাঙল 8টি মাটির বাড়ি। সাঁকরাইল ব্লকের বাবলা গ্রামের ঘটনা। ভারী বৃষ্টির কারণে ভেঙে পড়ে 8টি মাটির বাড়ির দেওয়াল। নাজেহাল অবস্থায় একাধিক পরিবার। স্থানীয় পঞ্চায়েতের উপর ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। এলাকার মাটির বাড়ির বাসিন্দারা নিজেদের বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন। বিষয়টি স্থানীয় ব্লক ও পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে, যদিও প্রশাসনের তরফে কোনো সদুত্তর আসেনি বলে অভিযোগ। জলবন্দী পাঁশকুড়ার আরও দুর্ভোগ। মেরামতির সময় ভাঙল কাঁসাইয়ের বাঁধ। পাঁশকুড়ার মানুরে রিং বাঁধ তৈরি করে বাঁধ মেরামতির কাজ চলছিল। ফের ডিভিসি ছাড়া জলে ফুলে ফেপে ওঠে কাঁসাই নদী। রিং বাঁধ ভেঙে গিয়ে ফের জল ঢুকতে শুরু করেছে এলাকায়। ফের বাঁধ ভাঙতে আবার উঁচু এলাকায় ফিরে এসেছেন তারা। অতি বৃষ্টির ফলে জল আবার বাড়ছে, কিন্তু পাঁশকুড়া প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের অভিযোগ, রাস্তার উপরে গ্রামগুলিতেই ত্রাণের সাহায্য মিলছে। যে সমস্ত গ্রাম ভেতরের দিকে, তারা সরকারি বা অন্যান্য সাহায্য কিছুই পাচ্ছেন না। কিছু স্বেচ্ছাসেবী সংস্থা সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে দিলেও তা পর্যাপ্ত নয়। অভিযোগ পাঁশকুড়ার ধনঞ্জয়পুর, মানুর ইত্যাদি গ্রামের বাসিন্দাদের। নাগারে বৃষ্টিতে ভাঙল বাড়ি, অল্পের জন্য বাঁচেন সদস্যরা। ঝালদা পুরসভা 10 নম্বর ওয়ার্ডের ঘটনা। পরিবার সূত্রে খবর, টানা বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে হঠাৎই ভেঙে পড়ে বাড়ির একাংশ। কোনো রকমে সেই সময় বাড়ি থেকে বেরিয়ে আসেন তারা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুরো কর্তারা। আবাস যোজনা প্রকল্পের নাম থাকলেও পারিবারিক কারণে তিনি টাকা জমা না দিতে পারায় বাড়ি আটকে রয়েছে। পাহাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গায় ধস। টানা বৃষ্টিতে ধসের ফলে ক্ষতিগ্রস্ত মিরিকের থারবু এলাকার একটি বাড়ি। মিরিক প্রশাসনের পক্ষ থেকে গৃহস্থদের অন্যত্র সরানো হয়েছে। শুক্রবার সকাল থেকেই পাহাড়ে বৃষ্টির পরিমাণ ক্রমাগত বাড়ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে দার্জিলিং, মিরিক, কালিম্পং, কার্শিয়াং সহ সিকিমের বিভিন্ন পার্বত্য এলাকায়। সিকিমের রংপুর থেকে সিংথাম যাওয়ার মাঝে বেশ কিছু জায়গায় ধসের কারণে 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত। কলকাতা টিভি। সেরা দর্শক, এখানেই শেষ করছি। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।